ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। 13 অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি। প্রথম প্রশ্নটা খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যানালগ সংকেত বলতে কি বুঝছো? অ্যানালগ সংকেত হলো এমন একটি বৈদ্যুতিক সংকেত যার ভোল্টেজ ও কারেন্ট নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়। নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াসভাবে চেঞ্জ হয় এবং যার মান সময়ের সাথে সাথে ধীরে ধীরে উঠানামা করে। এতে ভোল্টেজ বা কারেন্ট স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় এবং নিম্ন থেকে উচ্চতম মানের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। অ্যানালগ সিগন্যালের মাধ্যমে তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব। অ্যানালগ সিগন্যাল সাইনের তরঙ্গ, এই যে তরঙ্গটা দেখতে হচ্ছে এরকম আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে, মানে অনুপ্রস্থ তরঙ্গের মাধ্যমে এটা সঞ্চালিত হয়ে থাকে। তাহলে এখানে কি হয়? নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, সময়ের সাথে ধীরে ধীরে উঠানামা করে। তারপর ভোল্টেজ বা কারেন্ট স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। তারপরে উচ্চতম মানের যে কোনোটি গ্রহণ করতে পারে। তারপরে অ্যানালগ সিগন্যালের তথ্য বা উপাত্ত বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব। আর এর যেই তরঙ্গটা আছে সেই তরঙ্গটা দেখতে এরকম। ডিজিটাল কনফারেন্সে ব্যবহৃত সংকেত কি রূপ ব্যাখ্যা করো? ভিডিও কনফারেন্সে ব্যবহৃত সংকেত হলো ডিজিটাল সংকেত। ডিজিটাল সংকেত বলতে সেই যোগাযোগ সংকেতকে বোঝায় যা শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে। এই ব্যবস্থায় বাইনারি কোড 0 ও 1 এই দুইটি সংখ্যায় ব্যবহার করা যায়। এই যে প্রথমে বললাম যে শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে, এই নির্দিষ্ট মান হচ্ছে 0 এবং 1। এর সাহায্য নিয়ে যে কোনো তথ্য, সংখ্যা, অক্ষর, বিশেষ সংকেত ইত্যাদি বোঝায় এবং প্রেরণ করা যায়। এই সংকেত ব্যবস্থা অন অবস্থার মান 1 এবং অফ অবস্থার মান হচ্ছে 0, যেটা হচ্ছে বাইনারিতে। অন মানে 1, অফ মানে হচ্ছে 0। এর যেই গ্রাফটা বা এটা তরঙ্গটা দেখতে এইরকমই, যেটা হচ্ছে 1 আর এই যে 0, 1 0 1 0 1 0 1 0, এইভাবে কম্পিউটারে যে কোনো উপাত্ত সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং প্রেরণ করে থাকে ডিজিটাল ডেটা হিসাবে। ডিজিটাল সংকেতের দুটি সুবিধা লেখো। এক হচ্ছে ডিজিটাল সংকেত যেতে যেতে বিবর্ধিত হয় বলে সংকেত অবিকৃত অবস্থায় থাকে। ডিজিটাল সংকেত মেশিন ভাষা, কম্পিউটারে বোধগম্য ভাষায় হওয়ায় সহজে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ করা যায়। মানে মেশিন ভাষা হওয়ায় কম্পিউটার, মানে মেশিনের তো আলাদা ভাষা থাকে, তাই না? এই মেশিন ভাষা মানে কম্পিউটারের ভাষা, যেটা হচ্ছে বাইনারি হওয়ায় এই ভাষায় সহজেই তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ করা যায়। আর এইটা যেহেতু নিজে নিজে বিবর্ধিত হতে পারে, তাই এই ক্ষেত্রে সংকেত অবিকৃত থাকে। অন্যদিকে আমাদের অ্যানালগ সংকেতের ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কিন্তু যে নিজে নিজে বিবর্ধিত হতে পারে না, এটাকে বিবর্ধিত করতে হয়। তো বিবর্ধিত করতে হয় বলে নয়েজ ঢুকে যায় এবং একসময় সিগন্যালই হারায় যায়। ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতের চেয়ে সুবিধাজনক, ব্যাখ্যা করো। অ্যানালগ সংকেত হলো নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল সংকেত, আর ডিজিটাল সংকেত হলো নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল সংকেত। ডিজিটাল সংকেতের মান 0 এবং 1, ফলে এর ডাটার গুণগত মান নয়েজের কারণে নষ্ট হয় না। কিন্তু অ্যানালগ নিম্নতম থেকে অসীম পর্যন্ত সকল মান গ্রহণ করে, তাই নয়েজের প্রভাব রয়েছে। আবার ডিজিটাল সংকেতের মাধ্যমে কোনো তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও ভুল সংশোধন করা সম্ভব, কিন্তু অ্যানালগে তা সম্ভব নয়। অর্থাৎ ডিজিটাল সংকেতের ব্যবহার নিরাপদ হলেও অ্যানালগে নিরাপত্তা কম। তাই বলা যায় ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেত অপেক্ষা সুবিধাজনক। অনেকগুলো আমরা দেখলাম। অ্যানালগ নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল, ডিজিটাল পরিবর্তনশীল। ডিজিটাল সংকেতে শুধু মান তোমার 0 1 এবং এই ক্ষেত্রে ডাটার গুণগত মান পরিবর্তন হয় না, নয়েজ প্রবেশ করে না, অ্যানালগে নয়েজ প্রবেশ করে যায়। এবং এই ক্ষেত্রে ডিজিটালের ক্ষেত্রে খুব সহজেই তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত এবং ভুল সংশোধন করা সম্ভব। অন্যদিকে অ্যানালগের ক্ষেত্রে সেটা সম্ভব না। ডিজিটাল এটা নিরাপদ, অ্যানালগে নিরাপদ না। তাই আমরা বলতে পারি ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতের চেয়ে বেশি সুবিধাজনক। সাধারণ অবস্থায় সকল অর্ধপরিবাহী আধান নিরপেক্ষ থাকে কেন? সাধারণ অবস্থায় পরিবাহীর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড ওভারল্যাপ করা অবস্থায় থাকে, ফলে ইলেকট্রন কোনো শক্তি ছাড়া সহজেই চলাচল করে। কিন্তু সাধারণ অবস্থায় অর্ধপরিবাহী পদার্থ যোজন ব্যান্ড প্রায় পূর্ণ এবং অর্ধপূর্ণ এবং পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে এবং এদের মধ্যে কিছুটা দূরত্ব থাকে, ফলে এর ইলেকট্রন আদান প্রদান করতে পারে না। ইলেকট্রন আদান প্রদান করতে না পারায় এদের আধানেরও কোনো তারতম্য থাকে না। এই জন্য সাধারণ অবস্থায় সকল অর্ধপরিবাহী আধান নিরপেক্ষ থাকে। মানে ব্যাপারটা এরকম যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা তোমার যোজনী স্তর আর এইটা পরিবহন স্তর, তো এর মাঝে কিছুটা গ্যাপ থাকে। এইটা টোটালি খালি থাকে আর এইটা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তো যেহেতু এখানে খালি থাকে এবং ইলেকট্রন যতক্ষণ না শক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারতেছে না, যার ফলে এই পরমাণুতে কোনো রকম ধনাত্মক বা ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে না। তাই তোমার সাধারণ অবস্থায় অর্ধপরিবাহী আধান নিরপেক্ষ অবস্থায় থাকে।
ট্রানজিস্টরের দুটি ব্যবহার লেখো। ট্রানজিস্টর ভোল্টেজ বিবর্তনের জন্য ব্যবহৃত হয়, ট্রানজিস্টর তড়িৎ প্রবাহ বিবর্তনের জন্য ব্যবহৃত হয়। ভোল্টেজ তড়িৎ প্রবাহ বিবর্তনের জন্য ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। ট্রানজিস্টর বর্তনীতে কি হিসাবে কাজ করে ব্যাখ্যা করো। ট্রানজিস্টর বর্তনীতে বিবর্ধক হিসেবে কাজ করে। দুই প্রান্তে দুটি এন টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি পি টাইপ অর্ধপরিবাহী বা দুই প্রান্তে দুটি পি টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি এন টাইপ অর্ধপরিবাহী স্যান্ডউইচের মতো লাগিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। ট্রানজিস্টর ইনপুট ব্যবহৃত ভোল্টেজ অথবা তড়িৎ প্রবাহ আউটপুটে বিবর্ধিত হয়। মানে ধরো এইরকম প্রক্রিয়া আর কি, যে দুই পাশে দুইটা পি মাঝখানে একটা এন, অথবা দুই পাশে দুইটা এন মাঝখানে হচ্ছে একটা পি, এইভাবে হচ্ছে ট্রানজিস্টর তৈরি করা হয়ে থাকে। তো এই ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ বিবর্ধিত করে। এক প্রান্ত দিয়ে যতটুকু ঢোকে অপর প্রান্ত দিয়ে সেটা বিবর্ধিত হয়। পি টাইপ অর্ধপরিবাহী বলতে কি বুঝো? বা সামান্য পরিমাণ ত্রিযোজী মৌলযুক্ত অর্ধপরিবাহীকে পি টাইপ বলা হয় কেন? কিছু কিছু পদার্থ যারা সুপরিবাহী নয় আবার অন্তরকও নয়, এদেরকে অর্ধপরিবাহী বলে। ত্রিযোজী মৌল যেমন বোরন অথবা অ্যালুমিনিয়াম ইত্যাদি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খাদ হিসেবে ব্যবহার করে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। সিলিকনের সাথে বোরন যোগ করে তৈরি অর্ধপরিবাহী হলো পি টাইপ অর্ধপরিবাহী। একটি উদাহরণ, সিলিকনের সাথে বোরন মিশ্রিত করার ফলে বোরনের ইলেকট্রন কাঠামোতে একটি ফাঁকা স্থান বা ধনাত্মকের ন্যায় হোল তৈরি হয়। ইলেকট্রন একে হোল থেকে অন্য হোলে লাফিয়ে লাফিয়ে পদার্থের মধ্যে চলাচল করতে পারে এবং পূর্বের অবস্থানটি নতুন হোল হিসেবে কাজ করে। অর্থাৎ ত্রিযোজী মৌলে যুক্ত হওয়ায় হোলের আধিক্য থাকবার কারণে এই অর্ধপরিবাহী পি টাইপ বলা হয়। খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা সিলিকনের ক্ষেত্রে তোমার হচ্ছে সর্বশেষ কক্ষপথে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে। সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। তো এখন আমি এর সাথে কি করলাম, একটা ত্রিযোজী মৌল মিশালাম। ত্রিযোজী মৌল মিশানোর ফলে এই 3টা ইলেকট্রন এসে এই 3টা হাতের সাথে বন্ধন তৈরি করে ফেললো। এইখানে একটা জায়গা খালি রয়ে গেল, একটা ইলেকট্রনের সাথে আরেকজন যুক্ত হইতো না, সেই জায়গাটা খালি রয়ে গেল। এই খালিটাকে আমরা বলি হোল। খালিটাকে আমরা বলি কি? হোল। এই হোল থাকার ফলে অন্য একটা থেকে ইলেকট্রন এসে এখানে বসতে পারে। আবার এইখানে থেকে যখন আসতে আসতে এখানে একটা খালি জায়গা তৈরি হচ্ছে, আবার যখন ইলেকট্রন এখান থেকে চলে যাচ্ছে এখানে একটা খালি জায়গা তৈরি হচ্ছে। এই যে হোল সৃষ্টির মাধ্যমে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হয়। এবং যেহেতু এই ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি মানে কি? পজিটিভ না, কোথাও থেকে ইলেকট্রন যখন চলে যায়, ইলেকট্রন যখন কমে যায় তখন সেখানে কি ইলেকট্রনের ঘাটতি বা হচ্ছে পজিটিভ আমরা বুঝাই না, এই জন্য এটাকে আমরা পি টাইপ অর্ধপরিবাহী বলি। তো অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী মৌল তৈরি করার মাধ্যমে একটা হোল সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় যেহেতু ইলেকট্রনের ঘাটতি থাকে তাই এটাকে আমরা পি টাইপ বা পজিটিভ অর্ধপরিবাহী বলি। ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় কেন? তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করতে বা বিবর্ধিত করতে ট্রানজিস্টর ব্যবহার হয়। অন্তর্গামী হিসেবে হতে পারে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ ব্যবহৃত হতে পারে। ট্রানজিস্টর পিঠ প্রবাহের সামান্য পরিবর্তনে সংগ্রাহক প্রবাহের বিরাট পরিবর্তন ঘটায়। ট্রানজিস্টর পিঠ প্রবাহকে 50 থেকে 100 গুণ বাড়িয়ে দিয়ে সংগ্রাহক প্রবাহ হিসেবে প্রদান করতে পারে। তাই বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীতে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মানে তোমার এইখানে হচ্ছে টোটাল একটা ট্রানজিস্টর হচ্ছে 3টা অংশ থেকে থাকে বা 3টা প্রান্ত থেকে থাকে। তোমরা যদি ট্রানজিস্টর দেখে থাকো তাহলে দেখার চান্স খুব কম। মানে ফিজিক্সের ল্যাব বা হচ্ছে দোকানে গেলে হচ্ছে ট্রানজিস্টরগুলো পাওয়া যায় লাইব্রেরিগুলোতে। তো এই ট্রানজিস্টর হচ্ছে যে তোমার টোটাল 3টা অংশ থেকে থাকে। এর মধ্যে একটা হচ্ছে পিঠ, তারপর হচ্ছে যে একটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এই ইনপুটের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ ব্যবহৃত হতে পারে। তারপর হচ্ছে পিঠ প্রবাহে সামান্য পরিবর্তন সংগ্রাহক প্রবাহের মানে সংগ্রাহক মানে হচ্ছে তোমার যেটা আউটপুট প্রবাহের বিরাট পরিবর্তন ঘটায়। ট্রানজিস্টরের পিঠ প্রবাহকে 50 থেকে 100 গুণ বাড়িয়ে দিয়ে আউটপুট প্রবাহ হিসেবে প্রদান করতে পারে। তাই বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীতে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এটা কি কয়েক গুণে, যে 50 থেকে 100 গুণ পর্যন্ত বাড়াতে পারে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ। এই জন্যই মূলত হচ্ছে ট্রানজিস্টরকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। বিটা রশ্মি বিকিরণে নিউক্লিয়াস থেকে প্রোটন বের হতে পারবে কি? বিটা রশ্মি বিকিরণে অনেক সময় ধনাত্মক চার্জ নির্গত হলেও প্রোটন নির্গত হয় না। বিটা রশ্মির বিকিরণে যে ধনাত্মক চার্জ প্রবাহিত হয় তা মূলত ইলেকট্রনের প্রতি পদার্থ পজিট্রন। একটি প্রোটন থেকে যখন একটি নিউট্রন ও একটি পজিট্রন সৃষ্টি হয় তখন এই পজিট্রন বিটা রশ্মি আকারে বের হয়। যেমন এখানে হচ্ছে পজিট্রনের বিক্রিয়াটা দেখানো হচ্ছে। তো এই ধরনের বিটা রশ্মিকে
বিটা প্লাসও বলা হয়। সুতরাং বিটা রশ্মির বিকিরণে ধনাত্মক চার্জ নির্গত হলেও প্রোটন নির্গমন সম্ভব না। মানে ধনাত্মক চার্জ নির্গমন হয়, সেই ধনাত্মক চার্জটা হচ্ছে যে পজিট্রন বা ই প্লাস, প্রজেক্টন বা ই প্লাস, সেটা হচ্ছে প্রোটন না। গামা রশ্মি নিঃসরণে পারমাণবিক সংখ্যার পরিবর্তন হয় না কেন? যখন কোনো নিউক্লিয়াসে আলফা কণা বা বিটা কণা বিকিরণে উত্তেজিত অবস্থায় থাকে তখন বাড়তি শক্তি গামা রশ্মি হিসেবে বের করে দেয়, ফলে নিউক্লিয়াসটি এর শক্তির ভূমি স্তরে চলে আসে তথা নিরুত্তেজ হয়। গামা রশ্মি চার্জহীন এবং ভরহীন, তাই এর নিঃসরণে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। গামা হচ্ছে একটা শক্তি হিসেবে নিঃসৃত হয়, এর কোনো ভর নাই, এর কোনো চার্জ নাই, এই জন্য হচ্ছে পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। আচ্ছা, জীবাশ্মের বয়স নির্ণয়ে কার্বন 14 এর ভূমিকা অপরিসীম ব্যাখ্যা করো। এইটার ব্যাপারটা হচ্ছে, ধরো আমার বডিতে হচ্ছে 1 লক্ষ কার্বন 14 আছে। আমি যখন মারা যাব তখন আমার বডিতে আর নতুন করে কার্বন 14 ঢোকা সম্ভব না। এখন কার্বন 14 একটা অর্ধায়ু আছে, ধরে নাও সেটার বয়স হচ্ছে 50 বছর। এখন আমার বডি মারা যাওয়ার পর অনেক বছর পরে আমার একটা হাড় পাওয়া গেছে কোথাও। হাড় পাওয়ার পর সেই হাড়টা টেস্ট করা হলো, হাড়টা টেস্ট করে দেখা গেল সেখানে কার্বন 14 আছে হচ্ছে 50,000। আমি জীবিত অবস্থায় ছিল কোথায় 1 লাখ, যখন পাওয়া গেছে তখন আমার কার্বন 14 সেখানে পাওয়া গেছে হচ্ছে কতটুকু, 50,000, মানে অর্ধেক ক্ষয়প্রাপ্ত হয়েছে। এখন কার্বন 14 অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যেই সময় লাগে আমি তত বছরের পুরানো। তার মানে কোনো একটা ফসিলের ক্ষেত্রে কার্বন 14 কতটুকু আছে সেটা ক্যালকুলেট করে আমরা কার্বন 14 অর্ধায়ু দিয়ে নির্ধারণ করতে পারি যে জীবাশ্মের বয়স কত। এডিসন ক্রিয়া ব্যাখ্যা করো। এডিসন যখন তড়িৎ বাতি নিয়ে কাজ করছিলেন তখন তার বাতির কার্বন ফিলামেন্টে বারবার ফুঁড়ে যাচ্ছিল। এই অসুবিধা দূর করার জন্য তিনি ফিলামেন্টের সাথে একটি প্লেট সিল করে ঢুকিয়ে দিলেন। ফিলামেন্টের সাথে কি করলেন, একটা প্লেট সিল করে ঢুকিয়ে দিলেন। তিনি পর্যবেক্ষণ করলেন ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেওয়া হয় তখন ভ্যাকিউম টিউবের মধ্যে তড়িৎ প্রবাহ হয়, আবার প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎ প্রবাহ চলে না। লাইট বাল্বের ভেতরে ফিলামেন্ট থেকে ধাতব প্লেটের দিকে ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এডিসন ক্রিয়া। তাহলে এখানে কি করলেন, এই অসুবিধা দূর করার জন্য ফিলামেন্টের সাথে একটা প্লেট সিল করে ঢুকিয়ে দিলেন। এখন এই ফিলামেন্ট এবং হচ্ছে প্লেটের মাঝখানে একটা গ্যাপ আছে, ফাঁকা জায়গা। তিনি দেখতে পেলেন যে এখানে যদি ধনাত্মক বিভব দেওয়া হয় এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই যে ক্রিয়া ফিলামেন্ট থেকে ধাতব পাতে ফাঁকা জায়গার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার যে ক্রিয়া, এটাই হচ্ছে মূলত এডিসন ক্রিয়া। ট্রায়োড বলতে কি বুঝছো? ট্রায়োড হচ্ছে 3টি ইলেকট্রোডের সমন্বয়ে গঠিত একটি ভ্যাকিউম টিউব। 1906 সালে লি দ্য ফরেস্ট এই ভ্যাকিউম টিউব তৈরি করেন। ট্রায়োডের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করা যায়, একে অ্যাম্প্লিফায়ার হিসেবেও ব্যবহার করা যায়। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধক, ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম, ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বিবর্ধক হিসেবে। আর এটা কি, 3টি ইলেকট্রোডের সমন্বয়ে গঠিত একটি ভ্যাকিউম টিউব। চিপস ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করো। ইলেকট্রনিক্সের অনেকগুলো সূচনায় ইলেকট্রনিক উপাংশকে একই মাদারবোর্ডে সংযোগ করতে সমস্যা দেখা দেয়, তাই আবিষ্কৃত হয় সমন্বিত বর্তনী বা চিপস বা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। চিপস হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান অর্থাৎ ক্ষুদ্র জায়গায় লক্ষ লক্ষ আণবিক তড়িৎবাহী বর্তনী অন্তর্ভুক্ত থাকে, ফলে মাদারবোর্ডের স্থান সংকুলনের সমস্যার সমাধান হয়। মানে হচ্ছে যে অনেক জায়গায় প্রয়োজন, সেখানের পরিবর্তে আমরা হচ্ছে যে কি ব্যবহার করলাম, এই যে আইসি ব্যবহার করা শুরু করলাম। এখানে খুব অল্প জায়গার মধ্যে অসংখ্য হচ্ছে যে কি থাকতেছে তোমার ডায়োড, তারপর হচ্ছে রোধক, সমস্ত কিছু নিয়ে একটা সমন্বিত বর্তনী তৈরি করা হচ্ছে। কিভাবে ডোপায়ন করা হয় ব্যাখ্যা করো। অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বৃদ্ধির জন্য নিয়ন্ত্রিতভাবে অতি সামান্য ভেজালের সাথে যোগ করা হয়, একে ডোপিং বা ডোপায়ন বলে। যেসব মৌলের শেষ কক্ষপথে 3টি যোজন ইলেকট্রন থাকে অর্থাৎ ত্রিযোজী মৌলকে অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে ব্যবহার করা হয়, তা পি টাইপ অর্ধপরিবাহীতে পরিণত হয়। যেসব মৌলের শেষ কক্ষপথে 5টি যোজন ইলেকট্রন থাকে অর্থাৎ পঞ্চযোজী মৌলকে অর্ধপরিবাহীর সাথে মিশালে তাদের প্রত্যেকটি পরমাণুর ক্যালাসে
অতিরিক্ত একটা ইলেকট্রন সরবরাহ থাকে, ফলে তা এন টাইপ অর্ধপরিবাহী পরিণত হয়। যেমন একটা সিলিকন পরমাণু, এর শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, এর মধ্যে যদি ত্রিযোজিমল বোরন বা অ্যালুমিনিয়াম মিশানো হয়ে থাকে, তখন সেখানে কি ঘটে, তিনটা তিনজনের সাথে যুক্ত হয়ে যায়, একটা জায়গায় ফাঁকা থাকে, এই জন্য আমি এটাকে বলি হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। অন্যদিকে যদি 5 যোজিমল মিশায়, চারজনের সাথে যুক্ত হয়ে যায়, একটা এক্সট্রা থেকে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে যে কি, এন টাইপ অর্ধপরিবাহী। তো এই পর্বে এই ছিল আমাদের আলোচনা। পরবর্তীতে আমরা অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।